উইদিন 5 মিনিটস ওরা গান লোড করলো, লোড করে স্টুডেন্ট উপর ফায়ার করা শুরু করলো। টিয়ার সেল যখন লাগে তখন মানে যার টিয়ার সেল খায় সে বুঝতে পারবে। ডিজিএফআই ওর এনএসএর কেউ একজন কল দিছে, কল দিয়ে আমাকে বলতেছে তোমার নামে তো রাষ্ট্রদ্রোহিতার মামলা হবে। পরের দিন ছিল ঘুমাইছে, ঘুম থেকে উঠে শুনে শেখ হাসিনা চলে গেছে। দর্শক, সময় টেলিভিশনে আজকে আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হাসান। সম্প্রতি শেষ হয়েছে কোটা আন্দোলন, যে আন্দোলনকে ঘিরে বলতে গেলে সরকার পতন, গণঅভ্যুত্থান কিংবা বিপ্লব দেখেছে। এই আন্দোলনে অসংখ্য মানুষ যোগদান করেছিল, ছিল অনেক শ্রেণী পেশার মানুষ, কন্টেন্ট ক্রিয়েটরদেরও সরাসরি অংশগ্রহণ ছিল। তার মধ্যে অন্যতম একজন ছিল হেজি ম্যান। আজকে তার সঙ্গে আড্ডা দেবো, কথা বলবো, তার অভিজ্ঞতা জানতে চাই, একদম আন্দোলনে যা যা তার সাথে ঘটেছিল সেই গল্পগুলো তুলে ধরতে চাই। সঙ্গে থাকুন। সিফাত, হেজি ম্যান, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, স্বাধীন দেশ, নতুন বাংলাদেশ, ভালোই আছে। আচ্ছা, এই যে কোটা আন্দোলন শুরু থেকে আপনার অংশগ্রহণ ছিল, বিশেষ করে আমরা দেখেছি একদম মাঠ পর্যায়ে আপনার উপস্থিতি দেখেছে। কিভাবে মনে হলো যে আমাকে আন্দোলনে অংশ নিতে হবে, কেন অংশ নিতে হলো আপনাকে, সেই শুরুর গল্পটা আগে শুনতে চাই। আন্দোলন যখন শুরু হয় 15 জুলাইতে ফার্স্ট হচ্ছে, যেদিন ছাত্রদেরকে হাত তোলা হয়েছিল। সো ওই দিন মানে জাস্ট দেখলাম যে কিছু ছাত্র রক্তাক্ত, কিছু মেয়ের উপর গায়ে হাত তোলা হলো। সো দ্যাট ডে আমার ওই দিন থেকে আমি খুব পিসড অফ ছিলাম। সো ওই দিন আমার একটা স্ট্যাটাস ছিল যে টুডে আই গট অ্যানাদার রিজন টু লিভ দিস কান্ট্রি। মানে আমি পুরো দেশের উপর পিসড অফ। 1-2 দিন মানে এর পরের দিনে মেবি আবু সাইদ যেদিন মারা যায়, সো ওই দিন আই ফিল লাইক যে মানে দেয়ার ইজ সামথিং রং। মানে এই টাইমে যদি এখন আমি কথা না বলি তখন আমার নিজের কাছে নিজেকে ক্রিমিনাল মনে হবে, আমি নিজে অপরাধী। সো ওই টাইমে আমার মনে হয়েছে যে এটা জাস্ট আমার মানে রেসপন্সিবিলিটি আর কি, যে স্টুডেন্টদের পক্ষে কথা বলা বা দেশের মানুষের পক্ষে কথা বলা। বিকজ এন্ড অফ দ্য ডে অডিয়েন্স ইজ দ্য কিং। কন্টেন্ট ক্রিয়েটাররা যে চলতে পারে, কন্টেন্ট ক্রিয়েটারদের সব কিছু ক্রিয়েশন ডিপেন্ড করে অডিয়েন্সের উপর। সো যখন অডিয়েন্সরা মারা যাচ্ছে, মানে এই ছাত্ররা মারা যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, এদের পক্ষে ক্রিয়েটার হয়ে যদি আমি কথা না বলি তাহলে হচ্ছে আমি আমার নিজের অডিয়েন্সের সাথে বেইমানি করা, এমন একটা ফিল ছিল আমার। আমি আরও ডিপলি যাব, কিন্তু এই কন্টেন্ট ক্রিয়েটারদের প্রসঙ্গে একটা ভুল ছিল মানুষের, যে তারা হচ্ছে কন্টেন্ট বানিয়ে শুধু টাকা কামায়, কিন্তু তারা যে নিজের জীবনকে বিপন্ন করে মাঠ পর্যায়ে গুলির সামনে গিয়েও কাজ করতে পারে বা জীবন বিলিয়ে দিতে পারে। আমার মনে হয় সেই বিষয়টাই এবার একটা প্রমাণ হয়েছে এবং অনেকটা মানুষের ভুল ভেঙেছে। কফি এসেছে, কফি খান, কফি খেতে খেতে কথা বলবো। এখানে পয়েন্ট অফ ভিউ দুটা দেখা যেতে পারে আর কি। লাইক একটা হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েশন অনেকে করে যে জাস্ট টাকা কামানোর জন্য, অনেকে করে ফর দ্য প্যাশন, অনেকে করে ফেমের জন্য। সো আমি আমার লাইফে কন্টেন্ট ক্রিয়েশনটাকে দেখি অ্যাজ অ্যান আর্ট আর কি, আমার হবি, আমার প্যাশন। আমি এটাই একটা জিনিসের প্রতি ডেডিকেটেড আর কি। সো এই টাইমে আন্দোলনে নামার সাথে আমি কন্টেন্ট ক্রিয়েটার হওয়াটাকে আমি অতটা অ্যালাইন করতে আই থিঙ্ক আমি পার্সোনালি পারবো না। আমার আন্দোলনের নামাটা ছিল মানে অ্যাজ এ হিউম্যান বিং আমার ফিল হয়েছে যে এই টাইমে আমার নামা উচিত আর কি। আচ্ছা, যদি ভুল না করি, আন্দোলনের মাঝপথে আমরা আপনার কিছু ভিডিও ক্লিপ দেখেছি যে আপনি আন্দোলনে আসার পরে গুলি বা টিয়ার সেলের সম্মুখীন হয়েছিলেন। খুব ভয়াবহ কিছু অভিজ্ঞতা আপনার ঘটেছিল এবং কিছু ভিডিও ভাইরাল হয়েছিল। ওই প্রেক্ষাপট, ওই সময়ের অভিজ্ঞতাটা যদি একটু বলতেন। আচ্ছা, সো সেদিন ছিল 16 জুলাই। সো আমি ব্র্যাকের সামনে আমরা মুভমেন্ট করতেছিলাম। অ্যান্ড হঠাৎ করে হচ্ছে পুলিশ এসে হচ্ছে স্টুডেন্টরা কোনো ভাঙচুর করে নাই, কিছু করে নাই, বা কোনো স্টুডেন্টরা অত অ্যাগ্রেসিভও ছিল না, একদম মানে খুব শান্তভাবে যতটা কাম থাকা যায় স্টুডেন্ট এভাবে দাঁড়াইছিল। পুলিশ আসলো, এসে হচ্ছে মানে উইদিন 5 মিনিটস ওরা গান লোড করলো, লোড করে স্টুডেন্ট উপর ফায়ার করা শুরু করলো। ফার্স্ট টিয়ার সেল মারার পর আমরা হচ্ছে কিছু স্টুডেন্ট হচ্ছে মানে এলাকার দিকে চলে যায়, কিছু স্টুডেন্ট হচ্ছে ব্র্যাকের ভিতরে চলে যায়। সো ওই দিন একটা ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছিল যে পুলিশ হচ্ছে ব্র্যাকের গেটের ভিতরে গুলি করছিল। সো ওই টাইমে টিয়ার সেল ওই গেটের গুলি যেগুলো করে ওইগুলো ওই টাইমে আমি ব্র্যাকের ভিতরেই ছিলাম, একদম ভিতরের সামনে দাঁড়ানো। সো টিয়ার সেল একটা এসে আমার পাশে একটা ছেলে দাঁড়ানো, একদম ওর পায়ের পাশে পড়ে, একদম ওই টিয়ার সেল একদম ব্লাস্ট হয়ে সব মুখের উপরে এসে লাগে। সো আমাদের খুব বাজে অভিজ্ঞতা ছিল। অ্যান্ড টিয়ার সেল যখন লাগে তখন মানে যার টিয়ার সেল খায় সে বুঝতে পারে ওই টাইমে কত বাজে ফিলিং হয়। সো যখন ব্র্যাকের ভিতরে টিয়ার সেল মারা হয়, সো ওই টাইমে ছাত্রছাত্রীরা খুব দুশ্চিন্তায় ছিল যে ওদের কী হবে, বা এই টাইমে আমাদের কেউ মারা যায় কিনা, বা খুব বেশি সবাই দুশ্চিন্তায় ছিল। ওই টাইমে আশেপাশে কয়েকটা এরিয়ার স্টুডেন্টরা আমাদের সাথে যোগ দেয়, ইস্ট ওয়েস্টের স্টুডেন্ট আসে, এনএসইউর ছেলেমেয়েরা আসে, আইবির ছেলেমেয়েরা আসে। সো সবাই মিলে সো মুভমেন্টটা পরে অনেক ভালো হয়েছিল আর কি। অ্যান্ড ওই টাইমে যখন টিয়ার সেল আমি খাওয়ার পরে আমি একটা ভিডিও বানাইছিলাম ওই মোমেন্টে দাঁড়ায়। সো আমি অনেক ওই টাইমে অ্যাংরি ছিলাম যে আমার একটা সব কিছু সত্যিটা বলা উচিত। ওই দিন আমরা কোনো মিডিয়া কভারেজও পাচ্ছিলাম না, মানে ওই জায়গায় পুরো ব্ল্যাক আউট আর কি, ইন্টারনেটও ছিল না। আমি একটা ভিডিও বানালাম, হচ্ছে পাশে হচ্ছে ফুকো রেস্টুরেন্ট ছিল ওদের, ওইখানে যে ওয়াইফাই কানেক্ট করে ওইখানে আমি পোস্ট দেওয়ার পর ওই দিন আমার সাথে এমন একটা মানে অভিজ্ঞতা হয়েছে, ওইটা আমি আমার লাইফ টাইম ভুলবো না। কম হলেও 200 মানুষ এসে আমাকে ওই দিন বলছে, মানে যখন পুলিশ সরে গেছিলো সব ঠিকঠাক, পুরো রাস্তা রামপুরা থেকে শুরু করে এয়ারপোর্ট পর্যন্ত পুরো রাস্তা ছাত্রদের দখলে, ওইটা আমি কম হলে 200 মানুষ এসে আমার বলছে ভাই আজকে আপনার ভিডিও দেখে এখানে আসছে। অ্যান্ড ওই দিন একটা স্টোরি হয় আমার সাথে, ওইটা আমার এখনও গুজবাম্প দেয় মনে পড়লে।
সো একটা 25 থেকে 30 বছর একটা লোক হবে, উনি হচ্ছে এরিয়ার দোকানদার আর কি, মানে উনি হচ্ছে মানে পাশের এরিয়া বাড্ডার স্থানীয় দোকানদার। সো উনি হচ্ছে ওনার সাথে তার 5-7 জন এরিয়ার মানুষ 7-8 জন আসছে, এসে আমার বলতেছে যে হিজিব আপনি ঠিক আছেন, আমরা তো আপনার ভিডিও দেখলাম, আমরা ভাবছি আপনার কিছু হয়েছে কি না, আপনি ঠিক আছেন, আপনাকে দেখি আমরা আসছি, আপনার ভিডিও দেখে আসি। সো ওই টাইমে আই ফিল লাইক যে এজেন্সির একটা ওয়ার্ড ইউজ করে না যে ইনফ্লুয়েন্সার। সো এর আগে কোনো দিন এই ওয়ার্ডটার সাথে আমি কোনো প্রাউড ফিল করিনি যে আমরা কী সে ইনফ্লুয়েন্স করি, বাট ওই দিনের যে আমি এতটুকু ইনফ্লুয়েন্স করতে পারলো ওই দিনের ওই ব্যাপারটা আমি অনেক প্রাউড, আর ওই ব্যাপারটা আমার লাইফে অনেক মেমোরেবল একটা স্টোরি। আপনার ভিডিও দেখেও যে কিছু মানুষ আন্দোলনে যোগদানের জন্য এসেছিল, আপনার খোঁজ খবর নিতে এসেছিল এই বিষয়টা, কিন্তু যখন টিয়ারশেল গ্যাস মারলো তখন কি কখনো এক মুহূর্তে যদি মনে হয় নাই যে আজকের দিনটাই মানে আমার শেষ দিন হয়ে যাচ্ছে? এটা তো অবশ্যই মনে হয়েছে, নট জাস্ট টিয়ারশেল, ওরা রাবার বুলেট মারতেছিল, প্লাস হচ্ছে ওরা ডিরেক্ট ফায়ারও করছে, ওইখানে একটা ছেলে মারাও গেছে ওই দিন, তাও ও বড় কোনো ছেলে না, ক্লাস 9-10-এ পরে এমন একটা ছেলে, ওর বাবা একদম আমাদের সবার সামনে কান্না করতেছিল তার ছেলের জন্য। ওই ভিডিও আমার ইনস্টাগ্রামে এখনও আছে, মানে ওর বাবা কান্না করতে করতে সে যে আমার ছেলেকে আর পাচ্ছি না, আমার ছেলের পাচ্ছে না, আমার ছেলে মারা গেল। সো এই মোমেন্টগুলো সামনাসামনি দেখা খুব হরেবল একটা স্টোরি আর কি। প্লাস পুলিশ হচ্ছে কানাডিয়ান ইউনিভার্সিটির উপরে লুকাইছিল, পরে ওই দিনই ফার্স্ট হেলিকপ্টার দেখা যায় আর কি, র্যাবের হেলিকপ্টার এসে ওদেরকে উদ্ধার করা হয়েছিল আর কি। এটাই ওই স্টোরি ওই দিনই ছিল। পরে বাসায় আসলেন কখন? বাসায় আসছি সন্ধ্যার পর, আমরা সন্ধ্যা পর্যন্ত ওইখানেই ছিলাম সবাই। বাসায় আসলেন ওই রাতে আসলে মানে কেমন বোধ হয়েছিল? ঘুমাতে পেরেছেন রাতের বেলা? ওই টাইমে বাসায় ঢোকার পর আমি আমার নিজের কী হবে তার থেকে বেশি একটা জিনিস নিয়ে প্যারা খাচ্ছিলাম, ওটা হচ্ছে আমার ফ্যামিলি খুব টেন্স ছিল ওই টাইমে। ভিডিও দেখেছিল আমার মানে ভিডিও তো আব্বু দেখে নাই, তখন ইন্টারনেট পুরো অফ। আমার খালামণি হচ্ছে ইটালিতে থাকে, উনি দেখছে, উনি দেখে আমার আব্বুকে কল দিচ্ছে যে মানে শিফাত কি ঠিক আছে কিনা, ও কই আছে। তখন আমার আব্বু খুব টেনশন করতেছিল, আম্মু টেনশন করতেছিল, অ্যান্ড ওই ভিডিওটা হচ্ছে অল্প কয়েক ঘন্টা ইন্টারনেট ছিল, ওই দিন রাতে ইন্টারনেট অফ হয়ে যায়। ওই দিনের পরে কি আন্দোলনে যাওয়া হয়েছিল? এরপর আর একদিন গিয়েছিলাম, ওই দিন হচ্ছে আমি যাওয়ার পর হচ্ছে যমুনা ফিশার পার্কের সামনে গিয়েছিলাম, বাট ওই দিন যাওয়ার পরে বেশিক্ষণ আমরা ওখানে দাঁড়াতে পারিনি। ওই দিন হচ্ছে ওই এরিয়ার ছাত্রলীগ বা আওয়ামী লীগের লোকেরা ওরা এসে মানে হামলা করছিল, সবাই ছত্রভঙ্গ হয়ে গেছে, ওই দিন আর আমি বেশিক্ষণ দাঁড়াতে পারি না আর কি। আচ্ছা ঠিক আছে, এখন ওই যে ভয়ের প্রসঙ্গে আসতে চাই, সেটা হচ্ছে যে তখন তো সরকার ক্ষমতায় ছিল, একটা সরকার গভর্নমেন্ট ছিল, তাদেরকে তাদের নির্দেশনা বা তাদের বিপরীতে গিয়ে পোস্ট করাই যেখানে ছিল একটা ভয়াত্মক ব্যাপার, সেখানে আপনি ভিডিও দিয়েছেন, আন্দোলনে অংশগ্রহণ করেছেন, কোনো উপর মহলের চাপ কি আসেনি? অবশ্যই অনেক বড় চাপ এসেছিল। এইটা একটু যদি জানতে চাই কি হয়েছিল? সো ওই ইন্টারনেট যখন ব্ল্যাক আউট হয়, ইন্টারনেট আসার একদম মানে যখন চলে আসবে এরকম শেষের দিকে আমার একটা কল আসে। কল যখন আসে এসে আমাকে ডিজিএফআই আর এনএসের কেউ একজন কল দিছে, কল দিয়ে আমাকে বলতেছে তোমার নামে তো রাষ্ট্রদ্রোহিতার মামলা হবে, রাষ্ট্রায়নে মামলা হবে। সো আমি লাইক যে আমি কী করছি? উনি বলতেছিল যে তুমি যে ওই দিন বললা ভিডিওতে যে পুলিশ তোমাদের উপর গুলি করছে, সো এখন তোমার কাছে কি এটা প্রুফ আছে যে পুলিশ গুলি করছে? পুলিশ তো ছাত্রদের উপর গুলি করে না। সো আমার কথা হচ্ছে যে আমরা তো ওই টাইমে ভিডিও করতে যাই না, পুলিশ গুলি করতে চাই না, আমি ভিডিও কেমনে রাখবো? আমার কাছে নাই কোনো ফুটেজ। পরে বলতেছে যে আচ্ছা তাহলে তো যেহেতু নাই, তার মানে তুমি মিথ্যাচার ছড়াইছো, তুমি জামাত শিবির থেকে টাকা খেয়েছো। আমাকে ডিরেক্ট এভাবে বলা যে তুমি জামাত শিবির থেকে টাকা খেয়ে এই ভিডিওগুলো ছড়াচ্ছ, তো তোমার নামে তো এখন মামলা হতে পারে, সো তুমি এখন আপাতত চুপ হয়ে যাও, তোমার আর কোনো কিছু বলা ঠিক হবে না। বাসায় জানতো এগুলো? বাসায় অনেক কিছু লুকাতে হয়েছে আর কি, ওইটা আমি চাচ্ছিলাম না কেউ দুশ্চিন্তা করুক আর কি। ওই প্রতিটা দিন খুব বেশি অদ্ভুত আমাদের কাটছে আর কি, মানে সব যেই ক্রিয়েটাররা আন্দোলনে ছিলাম বা কেউ সামান্য পোস্ট করছে, প্রতিটা নট জাস্ট ক্রিয়েটার আর কি, প্রতিটা স্টুডেন্ট বুঝতে পারবে যে প্রত্যেকের ওই টাইমে কতটা মানে ফিলিংস কীরকম ছিল, কখন আমাকে আটক করে নিয়ে যায়, কখন কে ধরে নিয়ে যায়, সিম অফ ছিল, আমি আমার কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারতেছিলাম না, ইন্টারনেট নাই, হেল্পের জন্য যে কাউকে কথা বলবো এমনও একটা ওয়ে ছিল না ওই টাইমে। কখনো মনে হয়েছিল যে আন্দোলনটা এইভাবেই সফল হয়ে যাবে? না, এটা প্রেডিকশন তো কেউ করতে পারে না, এইদিকে চলে যাবে যে সরকার পতনেই চলে যাবে, এটা যদি প্রেডিকশন আগে মানে আমি কেন, যারা পলিটিক্স একদম ইনভলভ ওরা করতে পারলে তো আগেই দেশ সেরা পালাতো। মানে গভর্নমেন্টের সবচেয়ে কাছের লোকরা ওরা পর্যন্ত তো প্রেডিক্ট করতে পারে না যে এরকম একটা বড় ডিচ মেরে কেউ আমাদের চলে যাবে, দিন শেষে মেয়েরাই ছেড়ে চলে যায় আর কি, এটা আচ্ছা। তো কিন্তু এই যে বললেন যে দিন শেষে মেয়েরাই চলে যায়, যখন আপনি কোন মুহূর্তে শুনলেন যে ক্ষমতা ছেড়ে দিয়েছে বা আপনাদের আন্দোলন সফল হয়ে গেছে, তখনকার অনুভূতি কেমন ছিল? আগের রাত আমি সারা জেগেছিলাম, মানে ওই দিন লং মার্চ, মানে অনেকেই ওই দিন সারা জেগেছিল। সকালে জেগে কি করেছিলেন সারা রাত? ফেসবুকে পোস্ট দেখতেছি, কোথাও কোন আপডেট আর কি, সারা রাত জেগে আমরা আপডেট দেখতেছিলাম। ওই দিন আমি ঘুমাইছি সকাল 9টা-10টা বাজে, আমি জাস্ট যখন দেশ পরের দিন ছিল ঘুমাইছি, ঘুম থেকে উঠে শুনে শেখ হাসিনা চলে গেছে, মানে আমার জাস্ট কিছুক্ষণ ঘুমের মাঝখানে পুরো দেশের একটা কান্ট্রি সিস্টেম সরকার সব বদল হয়ে গেছে। পরে কি মনে হলো তখন? পরে ওই দিন যে কত বেশি খুশি হয়েছিলাম, আমি সাথে সাথে আমরা গণভবনের দিকে রওনা দিছি। প্লাস হচ্ছে ওই দিন খুশিটা বলে বোঝানো যাবে না, ঈদের খুশি থেকে বেশি একটা। মানে কি গণভবনে ঢুকেছিলেন? আমি গণভবনে গিয়েছিলাম, বাট আমি যখন গণভবনে যাই তখন খুব স্যাড ছিলাম আর কি সবকিছু দেখে। মানুষ স্মৃতির জন্য কিছু নিয়ে আসে, এটা একটা ব্যাপার। ওই দিন গণভবনের শেষের মোমেন্টে অনেক লুটপাট চলতেছিল, আর বাংলাদেশ তো একটু
আমরা বাঙালি জাতি একটু মানে আবেগী আর কি, সো ওই টাইমে অনেকে আবেগ কন্ট্রোল করতে পারে না, অনেকে অনেক কিছু আসলে অনেক দিনের রাগ ক্ষোভ অনেক কিছু হয়তো বা সেদিন ঢেলে দিয়েছিল। যাই হোক, সরকার পতন হয়েছে, আন্দোলন সফল হয়ে গেছে, এখন নতুন বাংলাদেশ, এখন তো নতুন অন্তর্বর্তীকালীন সরকার এসেছে। এই আন্দোলনে তো আপনাদের সাথে ভূমিকা ছিল, তো এখন কি মনে হয় দেশ কোন দিকে যাবে? আপনার কাছে কি মনে হয়, কি চাওয়া পাওয়া? আমি বলি দেশ হচ্ছে যেদিকে যাক, দেশের উন্নতি এখন অটোমেটিক্যালি ভালো দিকে হবে। আপনি নিউজে দেখতে পারবেন লাস্ট কয়েকদিনে 54,000 কোটি টাকার বেশি রাজস্ব উঠছে। 58,000 কোটি টাকা, সরি 58,000 কোটি টাকা পুঁজিবাজার থেকে এসেছে। এই অ্যামাউন্টটা কিন্তু আসতে আগে অনেক বেশি সময় লাগতো। প্লাস হচ্ছে যে মেট্রো রেল যখন ধ্বংস করা হয় তখন সরকার কি বলছিল যে 300 কোটি টাকার মতো বাজেট লাগবে, 1 বছরের বেশি সময় লাগবে। বুঝাই কিন্তু নতুন সরকারের এখান থেকে আপডেট চলে আসছে, আপনি নিউজ আর্টিকেলে দেখতে পারবেন যে অল্প কিছু মেট্রো রেল চালু করে দেবে। আর বাজেট সবকিছু মানে আমি একটা আর্টিকেল এমন বললাম যে সবকিছু মিলে 50 কোটি টাকার মতো লাগতে পারে সব ঠিক করতে। তো তখন যে ওই গভর্নমেন্ট বললো 300 কোটি টাকা, এখন 50 কোটি টাকা, এই মাঝখানে 250 কোটি টাকা কে নিত? কই যেত এই 250 কোটি টাকা? প্লাস হচ্ছে এই যে নতুন গভর্নমেন্টের উপদেষ্টা, উনি একজন বললো, আজকে গতকালকে নিউজে দেখলাম যে বাংলাদেশের মানুষের ইলিশ মাছের চাহিদা পূরণ করে তারপর রপ্তানি করা হবে, এর আগে রপ্তানি করা না হোক। সো এই পজিটিভ চেঞ্জেসগুলো যে বাংলাদেশে এখন চাঁদাবাজি অফ হয়ে যাচ্ছে, জিনিসপত্রের দাম অটোমেটিক্যালি দেখবেন আপনি কমের দিকে। কেন কমের দিকে? কারণ আগে হাজার হাজার লাখ লাখ টাকা, কোটি টাকা যে চাঁদাবাজি করা হতো এক একটা সেক্টরে, একটা কাঁচামাল গ্রাম থেকে শহর পর্যন্ত আসতে কৃষক পেতে অল্প একটু টাকার পুরো টাকাটা মাঝখানে চাঁদাবাজি করে ব্যবসায়ী সিন্ডিকেট সবাই করে রেখে দিত। মানে পুরো ঝামেলাটা পড়তো, প্রেশারটা পড়তো রুট লেভেলে মানুষের উপর। এখন রুট লেভেলে মানুষের উপর ওই প্রেশারটা পড়তেছে না কিন্তু। সো দেশ অটোমেটিক্যালি ভালোর দিকে যাবে। এবং আমি যদি ভুল না করি, একটা চেঞ্জও আমি আপনার কাছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে এই আন্দোলনে আগে কি আপনার নিউজ পত্রিকা দেখা হতো, পড়া হতো নিয়মিত? আমার একটু টুকটাক খবর রাখা হতো, বাট এতটা বেশি আমি পলিটিক্যালি নিউজ রাখতাম না। আমি যদি প্রশ্ন করতে চাই যে কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে অনেকের ইনঅ্যাক্টিভিটি ছিল, যেটা নিয়ে আলোচনা হচ্ছে যে ভাইরাল হয়, ভিউ ব্যবসা করে, কিন্তু প্রয়োজনের সময়ে তাদের একদমই মৌনতা, কোনো পক্ষ বিপক্ষ কোনো কিছুই পাওয়া যায়নি। আসলে তাদের এই অবস্থান সম্পর্কে কি আপনার কিছু বলা আছে কিনা? অনেকে দুমুখী ব্যবহার আমি আজকাল দেখছি। যেমন একটা ক্রিয়েটার আছে, মানে সে হচ্ছে কিছুদিন আগে তার একটা পোস্ট ছিল যে শেখ হাসিনার সাথে আমি দেখা করতে পারছি, তোমরা দেখা করতে পারো না, এখন কি তোমরা জেলাস আমি দেখা করতে পারছি দেখে? এরকম একটা ভিডিও কালকে দেখলাম আমি, যে সোশ্যাল মিডিয়া ঘুরে বেড়াচ্ছে আর কি। সে কিন্তু এখন এসে শেখ হাসিনাকে পচায় ভিডিও বানাচ্ছে আর কি, যে শেখ হাসিনা পালিয়ে যায় না, শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা কই, সে এই ভিডিওটা বানাইছে। কিন্তু 2 দিন আগে কিন্তু ওই মানুষটাই শেখ হাসিনার সাথে দেখা করে প্রাউডের সাথে বলতেছিল যে মানে শেখ হাসিনার সাথে আমরা দেখা করতে পারছি, তোমরা জেলাস হও না, তোমরা একদিন ভালো কাজ করো, তোমরা দেখা করতে পারবা। প্লাস হচ্ছে এই আন্দোলনের টাইমে অনেকে তো ইনভলভ ছিল, অনেকের পোস্টগুলো ছিল কি খুব মানে ব্যালেন্স করা পোস্ট। লাইক আমি বলতে পারবো যে মানে নাম নিয়ে বলা যায় যে শাকিব খান ফার্স্ট যেদিন পোস্টটা করলো যে আমি চাই দেশে শান্তি ফিরে আসুক, খুব নীতি কথা, সে এরকম নীতি কথা বলে দেশে শান্তি ফিরে আসুক, সে কার পক্ষে বললো? ছাত্রদের পক্ষে বললো? আমার তো মনে হয় সরকারের পক্ষেই বললো। দেশে শান্তি ফিরে আসুক, দেশে সব ঠিকঠাক হয়ে যাক, এটা কার কথা? এটা সরকারের কথা। সরকার চাবে না তো আন্দোলন হোক, সরকার চাবে না বিদ্রোহ হোক। সো সে মানে মানুষকে বুঝাইলো যে আমি ছাত্রদের পক্ষে বলতেছি, বাট এই ইনডিরেক্টলি সে সরকারের পক্ষে পোস্ট করলো। সো এরকম এটা তো দুমুখী ব্যবহার হয়ে গেল মানুষের, যে আমি এই সাইডেও আছি, এই সাইডেও আছি। বাংলাদেশে যদি জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদি, তাকে নিয়ে কিন্তু সমালোচনা হচ্ছে। তিনি একটা পোস্ট দিয়েছিলেন সমর্থনে, তারপর সেটা রিমুভ করে নিয়েছেন, আবার বলেছিলেন যে হ্যাক হয়ে গেছে পেজ। এখন কিন্তু এই আন্দোলন সফল হওয়ার পর তিনি ব্যাপক সমালোচনার সম্মুখীন হচ্ছেন। আপনার কাছে কি এই বিষয়ে কোনো বক্তব্য আছে কিনা? তাকে ডিফেন্ডও করতেছি না, বাট তার পক্ষে বিপক্ষে কোনোভাবে কিছু বলতেছি না, বাট আমি ছোট একটা ইনসিডেন্ট শেয়ার করবো যেটা আমি দেখছি আর কি। সো এই টাইমে তো প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটর উপর চাপ ছিল। লাইক সালমান ভাইয়ের একটা ইন্টারভিউতে আপনি দেখবেন, সালমান ভাই বলতেছিল যে সে এক এক দিন এক এক বাসায় ছিল, তার মেয়েকে পাঠিয়ে দিয়েছিল অন্য বাসায়, সে এতটা টেন্স ছিল। হ্যাঁ, সো তহিদ আফ্রিদি একটা ইনসিডেন্ট আমার চোখের সামনে দেখা, তাকে নিয়ে নিঝুম মজুমদার পোস্ট করেছিল যে মাই টিভি তো আমাদের সরকার তোমাদের মাই টিভি করতে দিল, এখন তুমি আবু সাইদের ছবি কীভাবে প্রোফাইল পিকচার দাও? সে ফার্স্ট দিন আবু সাইদের ছবি প্রোফাইল পিকচার দিয়েছিল, ওই দিন নিঝুম মজুমদার ফার্স্ট পোস্ট করে। তারপর হচ্ছে তার একটা কল আছে, ওই কলটা আমি আমার সামনে থেকে শুনছি। সো তাকে ফোনে এরকম বলা হইতেছিল যে তুমি যে আবু সাইদের ছবি প্রোফাইল পিকচার কভার ফটো দিলা, তুমি কি জানো যে আমরা গভর্নমেন্ট এত পাওয়ারফুল, আমরা একদিনে ফেসবুক ইউটিউব অফ করতে পারি, তোমাদের টিভি চ্যানেল অফ করতে পারবো না, তোমার বাবার আমরা কিছু করতে পারবো না, তুমি কই থেকে লুকা যাবে, তোমার বাবা কই লুকা যাবে, তুমি কই লুকা যাবে। সো এত বড় একটা ক্রিয়েটার উপর এই লেভেলে চাপ ছিল। এখন একটা মানে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে চাই, আপনার বয়স কত? আমার বয়স হচ্ছে 24। এত বছর কি আপনার ভোট দেওয়ার সুযোগ হয়েছে? আমার লাইফে একবারও ভোট দেয় না। মানে সুযোগ পাননি নাকি জাননি দিতে? আমার মনে হচ্ছে যে আমার ভোট দেওয়াতে কোনো এত দিনে কোনো বড় কোনো চেঞ্জেস আসবে না, বিকজ আমাদের ভোটও অনেক সময় আমরা বাসায় থাকলেও ভোট দেওয়া হয়ে যেত এতদিন। আচ্ছা, এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, তারপর নিশ্চয়ই দেশ সংস্কারের পরে তাদের আন্ডারে একটা নির্বাচন হবে। আগামীতে যদি নির্বাচন অনুষ্ঠিত হয়,
সেক্ষেত্রে আসলে আপনার অবস্থানটা কি, আপনি কি ভোট দিতে যাবেন কি না, কিংবা এই কোটা আন্দোলনকারীরা যদি একটা দল গঠন করে তাদের ব্যাপারে আসলে আপনার কি মত, তাদের দলকে কি আপনি ভোট দিবেন? এটার ডিসিশনটা আমি তখন পর্যন্ত নিব তাদের কার্যকলাপের উপরে। তাদের কার্যকলাপ যদি ওই মোমেন্টে আমার মনে হয় যে এটা রাইট, তাদের ভোট দেওয়াটা আমাদের দেশে কোনো উন্নতি হবে, তখন আমি অবশ্যই তাদের ভোট দেবো। আর যদি তখন মনে হয় না, মানে ওই সিচুয়েশনে যেতে যেতে আমার মনে হয় যে না, ব্যাপারটা হচ্ছে আরও বেটার কেউ এক্সিস্ট করে, তাহলে আমি ওই মানুষকে ভোট আচ্ছা, দেবো। এই প্রশ্নটা আমি এই জন্যই করলাম মূলত, আমার এমন না যে আমি কোটা আন্দোলনের যে যারা আন্দোলন করেছে তাদের পক্ষে বলছি, তা না। বিষয়টা হচ্ছে যে আমি একটু যাচাই করতে চাচ্ছিলাম যে বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলের ব্যাপারে আপনার আস্থা কতটুকু, ভরসা কতটুকু, যে এই অন্তর্বর্তীকালীন সরকার চলে গেলে দেশটাকে আবার আগের মতো হয়ে যাবে, নাকি নতুন করেই আবার তারা শুরু করবেন? দেখেন, বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলের উপর আস্থা আমরা রাখতে চাইলে অনেক সময় আস্থাটা তারা নিজেরাই হারায়। যেমন মির্জা ফখরুল একটা কিছুদিন আগে বলল যে এই যে ছাত্ররা যে আন্দোলন করছে, আমরা বিএনপি এটাতে লিড দিয়েছিলাম, এমন কিছু একটা কথা বলছে আর কি, যে আমাদের বিএনপি কিন্তু আমরা ছাত্রদেরকে উৎসাহিত করছি আসার জন্য। বাট আপনি দেখবেন বিএনপির রোল এখানে কতটুকু। এখানে কিন্তু মানে বিএনপি বলেন বা অন্য কোনো দল বলেন, জামাত শিবির বলেন, প্রত্যেকটা রাজনৈতিক দল এই শেষ মুহূর্তে এসে সুযোগ নিচ্ছে আর কি। আন্দোলন করলো ছাত্ররা, আন্দোলন করলো রুট লেভেলের মানুষ, দেশের সাধারণ মানুষ করছে। সো এখন কোনো রাজনৈতিক দল নিজে থেকে যখন সুযোগ নেয়, তখন তো এন্ড অফ দ্য ডে সে সুবিধাবাদী হয়ে গেল। সো তখন তাদের প্রতি আস্থা আমরা ক্রিয়েট করতে চাইলেও আস্থা তারা রাখতে পারে না আমাদের। নতুন বাংলাদেশ থেকে প্রত্যাশা কি কি আপনার, কেমন বাংলাদেশ চান আগামীতে? আমি এমন একটা বাংলাদেশ চাই যেখানে প্রকৃত অর্থে বাকস্বাধীনতা থাকুক। এমন একটা বাংলাদেশ চাই যে দেশে হচ্ছে আমরা আমার নিজের মতবাদ আমরা অন্য কারোর উপর চাপিয়ে না দিই, মানে আমাদের ওই স্বাধীনতাটা থাকুক। আর এমন একটা বাংলাদেশ চাই দেশে প্রতিটা মানুষ সুস্থ চিন্তা করুক, সুস্থভাবে বাঁচতে শিখুক। শেষ প্রশ্ন, অনেক কন্টেন্ট ক্রিয়েটর অংশগ্রহণ করেছিল, তাদের মধ্যে কাদের ভূমিকা আপনার কাছে খুব ভালো লেগেছে? একটা দুইটা নাম। সালমান ভাই, অবশ্যই সালমান ভাই হচ্ছে মানে সে আজকে থেকে না, সে তো আগের 18 কোটি আন্দোলনে ছিল, সড়ক আন্দোলনে ছিল। তার মুভটা আমার একদম মানে লাউড অ্যান্ড ক্লিয়ার মনে হয়েছে আর কি। ঠিক আছে হেজিম্যান, অনেক ধন্যবাদ আপনার এই অভিজ্ঞতাগুলো শেয়ার করার জন্য। শেষমেশ তরুণ যারা আছে বা নতুন বাংলাদেশের আপনার সাথী যারা ছিল, আছে, ভবিষ্যতে থাকবে, তাদের জন্য কি আপনার পক্ষ থেকে কিছু বলা আছে কিনা, চাইলে বলতে পারেন। নতুন বাংলাদেশে যারা আছেন তারা হচ্ছে সবাই নিজের মতামত স্বাধীনভাবে প্রকাশ করতে শিখুন, দেশকে ভালোবাসুন, দেশের জন্য কাজ করুন। আর হচ্ছে যে কোনো ডিসিশন নেওয়ার আগে সবসময় ভাববেন যে ডিসিশনটা আমি নিজে নিচ্ছি কিনা, নাকি অন্য কেউ আমার উপর চাপিয়ে দিচ্ছে। অন্য কারো চাপিয়ে দেওয়া কথা, অন্য কারো দ্বারা ম্যানিপুলেট না হয়ে নিজের ডিসিশন নিজে নিতে শিখুন। থ্যাংক ইউ সো মাচ।